নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এই ভিডিওর শুরুতেই প্রথমেই বলে নেওয়া ভালো যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেই বিষয়টার শুনানি এখনও কিন্তু সুপ্রিম কোর্টে চলছে। সুপ্রিম কোর্টে কিন্তু এখনও পর্যন্ত এই যে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল, সেই চাকরি বাতিলের মামলাটা কিন্তু চলছে। কিন্তু সেই মামলা চলাকালীন যে শুনানি, সেই শুনানিতে যা উঠে আসছে, যতটুকু বিভিন্ন মিডিয়া সূত্রে জানতে পারছি, তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে কিন্তু মমতা সরকারের পোলটা খুলে গেল। পোল কিন্তু খুলে গেল। আর পোলটা খুললো শেষ পর্যন্ত এসএসসি। যে এসএসসি এতদিন পর্যন্ত ঠিক করতে পারছিল না যে কারা যোগ্য কারা অযোগ্য, সেই এসএসসি কিনা শেষ পর্যন্ত এদিন মানে আজকে সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত যেটা জানালো যে না, 19,000 শিক্ষক শিক্ষিকার নিয়োগ একেবারে বৈধ। এটা তারা হলফ দিয়ে বলছেন মানে মৌখিকভাবে কিন্তু সুপ্রিম কোর্টকে এটা বলছেন। আর তাহলে বাকিরা মানে 25,753 জনের মধ্যে বাকিরা প্রায় 7,000, তারা কারা? তারা যোগ্য না অযোগ্য? এসএসসির কথাই তারা অযোগ্য। অর্থাৎ এই যে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার নিয়োগ 2016 সালের প্যানেলে, সেই প্যানেলে কারা যোগ্য কারা অযোগ্য এদিন সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত ঠেলাই পড়ে হোক কিংবা সমালোচনার লাথি খেয়ে এসএসসি কিন্তু স্বীকার করতে বাধ্য হলো যে না, তারা জানে কারা যোগ্য আর কারা অযোগ্য। যোগ্য হচ্ছে 19,000 শিক্ষক শিক্ষিকা আর অযোগ্য হচ্ছে প্রায় 7,000 শিক্ষক শিক্ষিকা। কিন্তু এই কথাটাই এতদিন কলকাতা হাইকোর্টে বলতে পারছিল না এসএসসি। কলকাতা হাইকোর্টে কিন্তু এই কথাটাই মৌখিকভাবে কোনোদিন এসএসসি বলেনি। কলকাতা হাইকোর্ট বারবার এসএসসির কাছে জানতে চেয়েছে কারা যোগ্য তাদের একটা তালিকা দিন, বলুন কারা যোগ্য। কিন্তু এসএসসি সুপ্রিম কোর্টকে এদিন সেই যোগ্য অযোগ্যের ফারাকটা বললেও হাইকোর্টে কিন্তু একবারের জন্যেও সে নিয়ে কোনো খোলসা করেনি। হাইকোর্টকে বরং জানিয়েছে যে না, এসএসসির পক্ষে কারা যোগ্য কারা অযোগ্য সেটা ঠিক করা সম্ভব না, বাছাবাছি করা সম্ভব না, চাল থেকে কাকড় বাছা এসএসসির পক্ষে সম্ভব না। এবং সেই কারণেই কিন্তু কলকাতা হাইকোর্ট শেষ পর্যন্ত পুরো একেবারে 2016 সালের প্যানেলটাই বাতিল করেছিল। কিন্তু খেলা দেখুন যে এই এসএসসি এখন সুপ্রিম কোর্টে গিয়ে কিসের জন্য এই 19,000 শিক্ষক শিক্ষিকাকে বৈধ বলছে আর 7,000 শিক্ষক শিক্ষিকাকে অবৈধ বলছে, সেই মোটিভটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। এদিন সুপ্রিম কোর্টের একেবারে মানে বলতে গেলে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চের একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয়েছে এই এসএসসির আইনজীবী, সেই সঙ্গে রাজ্য সরকারের আইনজীবী এবং মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবীদের। এবং রাজ্যের আইনজীবী স্বাভাবিকভাবেই এই যে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত, যে তদন্ত কিনা অন্তর্বর্তী স্থগিতাদেশ এর আগে সুপ্রিম কোর্টই দিয়েছে, সেই স্থগিতাদেশটা যাতে না ওঠে, মানে মন্ত্রিসভার যাতে লোকেদের বাঁচানো যায়, মন্ত্রীদের বাঁচানো যায়, এবং তারা কারা বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো রাজ্য সরকারের আইনজীবী কিন্তু সুপ্রিম কোর্টে এদিন সেই মন্ত্রিসভার মন্ত্রীদের বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে। নিজের পক্ষে যুক্তি দিয়ে গেছে যে এইভাবে মন্ত্রিসভার বিরুদ্ধে হাইকোর্ট তদন্তের নির্দেশ দিতে পারে না। তারপরে বলেছে যে না, যেটা সুপার নিউমেরিক্যাল পদ তৈরি করা হয়েছিল, অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল, সেটাতে মন্ত্রিসভার তেমন দায় নেই, মন্ত্রিসভা শুধু নাকি সেখানে ওই লিখিত পারমিশনটা দিয়েছে এবং অতিরিক্ত শূন্য পদটা নাকি তৈরি করা হয়েছে যারা অযোগ্য বাতিল হয়ে গিয়েছিলেন কলকাতা হাইকোর্টের নির্দেশে আদেশে, সেই সব অযোগ্যতার জায়গা পূরণের জন্য নাকি অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল, সুপার নিউমেরিক্যাল পদ তৈরি করা হয়েছিল। এর মধ্যে কোনো খারাপ অভিসন্ধি ছিল না, কোনো ধরনের দুরভিসন্ধি ছিল না, এমনই কিন্তু যুক্তি দিয়েছেন রাজ্যের আইনজীবী। কিন্তু অন্যদিকে এসএসসি কিন্তু এদিন সুপ্রিম কোর্টের একেবারে প্রধান বিচারপতির যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চের সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়েছে। হাঁটু মুড়ে বসে একেবারে যেটা জানিয়েছে গোদা বাংলায় যদি সেটা বলি তাহলে হচ্ছে যে ধর্মবতার আমরা বলতে পারবো কারা যোগ্য কারা অযোগ্য। সুতরাং কলকাতা হাইকোর্টের যে পুরো প্যানেল বাতিলের নির্দেশ, সেই নির্দেশটা বাতিল করা হোক, এই হচ্ছে মোদ্দা কথা। এখন কথা হচ্ছে যে শুনানি তো চলছে,
এরপরে বিপক্ষের যারা আইনজীবী রয়েছেন, মানে যারা কলকাতা হাইকোর্টে যে পক্ষ জিতেছে, বলতে গেলে বিরোধী পক্ষ, সেই বিরোধী পক্ষর আইনজীবীদের যুক্তি দেওয়ার সময় আসবে, সওয়াল জবাব করার সময় আসবে। তারা সেই সওয়াল জবাবে কি বলেন সেটা এখনও অপেক্ষার বিষয়। এই ভিডিও বানানোর সময় পর্যন্ত তারা এখনও পর্যন্ত সওয়াল জবাবে সুযোগ পাননি। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এখনও পর্যন্ত এই এসএসসি, রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবীরাই তাদের যে সওয়াল জবাব, তাদের যে যুক্তি, সেই যুক্তিগুলো তুলে ধরেছেন। কিন্তু সবথেকে মানুষের কাছে যেটা বড় প্রশ্ন, যে শেষ পর্যন্ত যদি এসএসসি স্বীকার করেই নেয় যে প্রায় 7,000 অবৈধ শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছে, এই অবৈধ শিক্ষক শিক্ষিকার নিয়োগের দায়টা কে নেবে? এর পেছনে কার হাত রয়েছে? তার থেকেও বড় কথা যে এই যে 7,000 শিক্ষক শিক্ষিকা যারা অবৈধভাবে নিয়োগ পেয়ে এতদিন চাকরি করলো, টাকা পেয়ে গেল, সরকারি বেতন পেল, তাদের যে বেতনটা সরকার থেকে দেওয়া হচ্ছিল, তো সরকারের কি কখনো মনে হয়নি যে এই 7,000 শিক্ষক শিক্ষিকার বেতন কিভাবে যাচ্ছে, কারা এই বেতন নিচ্ছে? কোন অযোগ্যরা অযোগ্য হওয়া সত্ত্বেও সরকারি বেতন নিয়ে, হাজার হাজার টাকা বেতন নিয়ে সেই অযোগ্য শিক্ষকেরা কাদের পড়াচ্ছে? বাংলার ভবিষ্যৎ প্রজন্মকে পড়াচ্ছে। আর সেই সব 7,000 অযোগ্য শিক্ষক শিক্ষিকার কাছে যেসব ছাত্রছাত্রীরা, যেসব পড়ুয়ারা পড়েছে এই কবছর, তাদের ভবিষ্যৎ কি নষ্ট করে দেওয়া হলো না? তার দায়টা কে নেবে? এই প্রশ্নটা উঠছে। 3 নম্বর যে প্রশ্নটা উঠছে, যে এসএসসি যখন স্বীকার করেই নিচ্ছে যে 7,000 শিক্ষক শিক্ষিকা অবৈধ, তাহলে এই অবৈধ শিক্ষক শিক্ষিকাদের বেতন ফেরত দেওয়ার, মানে 12% বাৎসরিক সুদসহ যে বেতন ফেরত দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টে দিয়েছে, সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গলাবাজি করছে কেন? কেন বলছে যে এটা হতে পারে না যে 12% হারে এইসব অযোগ্য শিক্ষক শিক্ষিকারা বেতন ফেরত দেবেন? কিসের স্বার্থে, কোন স্বার্থে এইটা দাবি করছে এসএসসি কিংবা মধ্যশিক্ষা পর্ষদ? কাকে বাঁচাতে দাবি করছে? আর এইখানে কোথাও কি মনে হচ্ছে না যে দায়ে পড়ে শেষ পর্যন্ত যখন রাজ্য সরকার কিংবা এসএসসি বুঝতে পারছে যে আর বাঁচা সম্ভব না, দুর্নীতি তো হয়েছে, এটা তো এদিন এসএসসি স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ 7,000 অযোগ্য শিক্ষক শিক্ষিকা নিয়োগ পেয়েছে, তারা বেতন নিয়েছে, তারা 7-8 বছর ধরে পড়িয়ে বাংলার বেশ কিছু পড়ুয়ার ভবিষ্যৎ নষ্ট করেছে। তারা আজকে পাশ করেছে না ফেল করেছে, এই মাধ্যমিক পরীক্ষায় যারা ফেল করলো তাদের মধ্যে তো অনেকেই সেই অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের কাছে পড়েছে। সেই যে পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট করার দায়, সেই দায় তো রয়েছে, সেই দায় তো বাংলার মানুষকে এখন নিতে হবে আমার মতে। তো সেই যে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের বেতন ফেরত দেওয়া সুদসহ, সেটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএসসি কিংবা রাজ্য সরকার আপত্তি জানাচ্ছে কেন? কোন স্বার্থ কাজ করছে? আর এখানেই তো বলতে হয় যে তাহলে যে বিরোধীরা যে দাবিটা করছেন সেটাই সত্যি, যে আসলে এই 7,000 শিক্ষক শিক্ষিকা টাকা দিয়ে, টাকার বিনিময়ে 15-20 লাখ টাকার বিনিময়ে চাকরিটা পেয়েছেন, সেই টাকাটা এখন ফেরত দিতে হবে তৃণমূলকে। এবং তার থেকেও বড় কথা, 7,000 শিক্ষক শিক্ষিকার চাকরি যাবে এবং 7,000 শিক্ষক শিক্ষিকার পরিবারের যদি হিসাব 5 জন করেও যদি পরিবারে ধরা হয়, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিসেব অনুযায়ী, তাহলে বুঝে নিন যে মোটামুটি 35 থেকে 40,000 মানুষের জীবনের একটা সর্বনাশ ডেকে আনা হয়েছে। তো এই যে সর্বনাশ ডেকে আনা, যেটা কিনা এসএসসি এদিন সুপ্রিম কোর্টে স্বীকার করেই নিয়েছে, তো সেই সব 35 থেকে 40,000 মানুষ রাজ্যের শাসক দল তৃণমূলকে কি ছেড়ে কথা বলবে? সেই অবৈধ চাকরি প্রার্থীদের পরিবারের মানুষগুলোর সামনে কি তৃণমূল দাঁড়াতে পারবে? বিক্ষোভের সামনে কি মুখ দেখাতে পারবে? সেই ভয়টাই করছে বলে কি এসএসসি ওই বেতন ফেরতের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আর্জি জানাচ্ছে, বারবার এই কলকাতা হাইকোর্টের রায়কে নাকচ করার চেষ্টা করছে? এই প্রশ্নটাও কিন্তু উঠছে। এবং সব থেকে বড় যেটা প্রশ্ন, যে এখন পর্যন্ত যতটুকু সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে, সেই শুনানিতে এসএসসি যেভাবে স্বীকার করে নিয়েছে যে প্রায় 7,000 শিক্ষক শিক্ষিকা অবৈধ নিয়োগ নিয়েছে, রাজ্য সরকারের বেতন নিয়েছে, 7-8 বছর ধরে, 8-9 বছর ধরে স্কুলে পড়িয়েছে, এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করে গলাবাজি করে বলবেন যে শিক্ষক নিয়োগে কোনো দুর্নীতি হয়নি? কি করে তিনি বলবেন, কোন মুখে তিনি বলবেন, বাংলার মানুষকে বোঝাবেন যে শিক্ষক নিয়োগে কোনো দুর্নীতি হয়নি? কিন্তু এখানেও যেটা মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও খুব একটা গায়ে মাখবেন না। কেন মাখবেন না বলছি, কেননা এরই মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী একটা হিন্টস দিয়ে রেখেছিলেন, একটা কিন্তু ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। বলেছিলেন যে 100 জন চাকরি পেলে তার মধ্যে তো 2-1 জন নিজেদের লোক হতেই পারে। তাহলে 26,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছে, তো 26,000-এর মধ্যে 6-7 হাজার তো অবৈধ, মানে নিজেদের লোক হতেই পারে।
তো সেটা তো আগেই মুখ্যমন্ত্রী নিজেও স্বীকার করেছেন বিভিন্ন জনসভায়, বারবার এই ইঙ্গিতটা দিয়েছেন, এই হিন্টসটা দিয়েছেন, আর সেই হিন্টসটাই কিন্তু মিলে যাচ্ছে। আর এখানেই দাঁড়িয়ে কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে রাজ্যের শাসক দল, আরও স্পষ্ট করে বলা ভালো মুখ্যমন্ত্রী, এখন পর্যন্ত যতটুকু মৌখিক আশ্বাস সুপ্রিম কোর্টকে এসএসসি দিয়েছে তাতে তো একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে মুখ্যমন্ত্রী তো ফেসে গেলেন। সুপার নিউমেরিক্যাল পদ তৈরি হয়েছে সেটা অন্য বিষয়, কিন্তু একজন মুখ্যমন্ত্রীর আন্ডারে একটা সরকার চলছে, মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণে একটা সরকার চলছে, সেই সরকারে 8-9 বছর ধরে 7,000 অযোগ্য শিক্ষক শিক্ষিকা, যেটা কিনা এসএসসির দাবি, তারা বছরের পর বছর বেতন নিয়ে চলেছেন, সেটা মুখ্যমন্ত্রী আমাদের জানেন না। এইটা যদি বিশ্বাস করতে হয় তারপরে কি মুখ্যমন্ত্রীর যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে না? মুখ্যমন্ত্রীর যোগ্যতা নিয়ে কি মানুষ প্রশ্ন তুলবেন না? এই যে অযোগ্যরা এতদিন চাকরি করলো, চাকরি পেয়ে গেল, বেতন নিয়ে বাড়িতে গিয়ে একেবারে গাড়ি বাড়ি করে ফেললো, সেটা কি কোনো দুর্নীতি নয়? সেটা কি কোনো দুর্নীতির মধ্যে পড়বে না? আর যদি দুর্নীতি হয় তাহলে এর দায় কি মুখ্যমন্ত্রীর ঘাড়ে চাপবে না, শাসক দলের ঘাড়ে চাপবে না? তার কি শাস্তি হবে না? বন্ধুরা, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।